প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে এটি নিউজের প্রতিদিন আয়োজন মানি ম্যাটার্সে। আর আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান হাবিব মনসুর। আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আমরা মূলত আজকে কথা বলবো দেশের সার্বিক অর্থনীতি নিয়ে। তো প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে অর্থনীতির এখন কি অবস্থা, কেমন চলছে দেশের অর্থনীতি? অর্থনীতিটা মোটামুটি এখনো সেই আগের যে জড়তা, সেই জড়তা থেকে বের হয়ে আসতে পারছে না। একদিকে আমি বলবো যে পলিটিক্যাল সাইডটা একটু ক্লারিফাইড হয়েছে, অর্থাৎ এক ধরনের স্টেবিলিটি দেখা যাচ্ছে, যেটা বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নন পলিটিক্যাল সাইডে আবার বেশ কিছু ইকোনমিক ইন্ডিকেটরস এর দিক থেকে কিন্তু সেরকম কোনো বড় ধরনের পরিবর্তন দেখছি না। আমি বলছি যেরকম, যেমন গত মাসে ইম্পোর্ট আবার ফল করেছে গত বছরের অগাস্ট মাসের চাইতে, সেটা একটা ভালো লক্ষণ না। 2 নম্বর হচ্ছে যে শুধু ইম্পোর্ট শুধু না, এলসি ওপেনিং, এলসি সেটেল সবই আবার পতন হয়েছে। 2 নম্বর যদি আমরা দেখি যে আমাদের যে ধরনের সমস্যাগুলো অর্থনৈতিক খাতে, বিশেষ করে ব্যাংকিং খাতে যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। যেমন ঋণ গ্রহণের প্রবণতাটা এখনো কোন রকমের বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু এট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে খারাপ ঋণের পরিমাণটা বেশ দ্রুত বেড়ে যাচ্ছে। এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা তো আগে থেকেই খারাপ ছিল, অনেক খারাপ হয়েছে, আরো খারাপ হবে। কিন্তু ব্যক্তি খাতের ব্যাংকগুলো কিন্তু খারাপের দিকে যাচ্ছে। ঋণের গুণগত কারণটা তাহলে কি হতে পারে? আমি আগের প্রশ্নটা শেষ করে আসি, তারপরে আর্থিক খাতের নজর দেব। এখন যেটা হচ্ছে যে এর সাথে আবার যোগ হচ্ছে বিদ্যুৎ সমস্যা। বিদ্যুতে আমাদের এখন প্রচুর ক্যাপাসিটি আছে, কিন্তু সঞ্চালনের সমস্যা যেখানেই হোক, আলটিমেটলি কিন্তু গ্রাহকরা বিদ্যুৎ পাচ্ছে না, এবং অনেকাংশেই তাদেরকে আবার উচ্চ মূল্যে তেল জ্বালিয়ে আবার জেনারেটর দিয়ে বিদ্যুৎ সাপ্লাই করতে হচ্ছে, ইন্ডাস্ট্রি ব্যাহত হচ্ছে। তো সব মিলিয়ে আমি বলবো যে আমাদের আর্থিক খাতটা এখনো সেই যে পোস্ট ইলেকশন যে একটা ওয়েট অ্যান্ড সি অ্যাটিটিউডে ছিল, সেটা থেকে কিন্তু এখনো বের হয়ে আসতে পারে নাই, যদিও রাজনৈতিক পরিবেশটা আগের চাইতে অনেক ইমপ্রুভ করেছে। অর্থাৎ আমি এই সেন্সে বলছি যে মোটামুটি স্থিতিশীলতা আছে, আবহাওয়াটা পরিবর্তন হয়েছে রাজনৈতিক। তাহলে কি মূল সমস্যাটা কি তাহলে আপনি বলবেন এক্ষেত্রে? মূল সমস্যা হচ্ছে যে আমাদের মতো দেশে বহুবিধ জিনিস ট্যাকেল করতে হয়, এবং সেটার মধ্যে 2-3টে জিনিসকে সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে। একটা হচ্ছে রাজনৈতিক যদিও সমস্যা নাই আপাতত, এটা কিন্তু দূরে আছে, এবং সেই সাথে একটা যে জিনিস মাথা চাড়া দিয়ে উঠে সেটা হচ্ছে যে সিকিউরিটি সমস্যাটা কিন্তু এখন সাধারণ জনগণের জন্য, আগে ছিল এটা রাজনীতিবিদদের মধ্যে সীমাবদ্ধ, এখন কিন্তু সাধারণ জনগণের জন্য এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা বেশ আমি বলবো বিভিন্ন ইন্ডিকেটরস থেকে যে ধরনের আমরা দেখছি, তাতে সবাই একটু উদ্বিগ্ন, ব্যক্তিগত নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন, ছেলে মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই সমস্যাটা সরকার কিন্তু এখনো নজর দিচ্ছে না, এবং এটা বহুলাংশে কিন্তু সরকারের দলের সাথে যুক্ত ব্যক্তিরাই কিন্তু করছে। কাজে এটাকে সরকারকে দূর করতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে যে সাধারণত এই স্থিতি অবস্থা থেকে বের হতে একটা বড় রকমের কর্মযজ্ঞ শুরু করতে হয় সরকারের তরফ থেকে। সেটা এখনো আমরা সেরকম কোনো প্রতিফলন দেখছি না। এই জন্য দেখছি না যে হয়তো বড় ধরনের প্রকল্প যেমন পদ্মা সেতু এখনো কাজ শুরু হয়নি, আয়োজন কিছুটা হলেও চলছে, কিন্তু একটা টাকা খরচ হয়নি। আমাদের বড় বড় যেসব প্রকল্পগুলো আছে, ঢাকা চিটাগাং হাইওয়ে, যেটা একটা বিরাট সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, সেটা কিন্তু শেষ হচ্ছে না, এবং শেষ হওয়ার সেরকম লক্ষণও দেখছি না। তারপরে যে আমাদের উড়াল সেতু নিয়ে কিছুটা কাজ এগিয়েছে আমি অবশ্যই বলবো, কিন্তু এখনো কর্মযজ্ঞ শুরু হয় নাই। তো সব মিলিয়ে প্রতিফলনটা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যদি কাজটা শুরু না হয় তাহলে রড, সিমেন্ট, লেবার এগুলোর যে প্রয়োজন হবে, সেই প্রয়োজনটা তো সেই স্টেজে আমরা যাচ্ছি না। এখন তো আমরা কাগজে কলমের মধ্যে ফাইল চালাচালি, মিটিং, এগুলো দিয়ে তো আর কর্মযোগ্য হবে না। কর্মযোগ্য হবে অ্যাকচুয়াল বাস্তবায়ন করতে হবে আমাদের প্রকল্পগুলোকে। সেই জায়গাটাতে ঘাটতি রয়ে গেছে আমাদের। ঘাটতি তাহলে বাস্তবায়নের ক্ষেত্রে। আচ্ছা, আর বিনিয়োগের কি অবস্থা তাহলে এখন? তো বিনিয়োগ, আমি যেটা বলছিলাম, বিনিয়োগ এই যে জিনিসগুলোর উপর ডিপেন্ড করে সেটা আমি কিন্তু টাচ করেছি। 1 নম্বর হচ্ছে জননিরাপত্তা। আচ্ছা, ওই একটা কারণ, একটা বড় কারণ। 2 নম্বর কারণ হচ্ছে জমির স্বল্পতা। আচ্ছা, জমি মানে সার্ভিসড ল্যান্ড,
সেটা স্বল্পতা। এটা কিন্তু বিদেশিরা অনুভব করে। আমার সাথে বিনিয়োগকারীদের কথা হচ্ছিল, তারা তাদের বিদেশি পার্টনার বলছে তোমরা এত টাকা দিয়ে কেন জমি কিনবা বাংলাদেশের মতো একটা দেশে। বাংলাদেশের জমির দাম কিন্তু সাংঘাতিকভাবে বেশি পৃথিবীর যে কোনো জায়গার চাইতে। সাধারণ ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড আমি বলছি, আমি ঢাকা শহরের কথা তো বাদই দিলাম। আমি যদি কুমিল্লার একটা গ্রামে রাস্তার ধারে জায়গা নিতে চাই, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের আশেপাশে, আমাকে প্রচুর টাকা খরচ করতে হবে একটা ইন্ডাস্ট্রিয়াল সাইজ ল্যান্ড নিতে গেলে। সেটাতেই হয়তো $10 মিলিয়ন খরচ হয়ে যাবে। এই টাকাটা কিন্তু বিদেশি এবং দেশি বিনিয়োগকারী কারো পক্ষই জমি কেনার জন্য 50, 60, 70 কোটি টাকা দেওয়া, এটা কিন্তু সহজ ব্যাপার না। কাজে সেই দিকে আমাদের একটা বড় একটা সমস্যা হয়ে গেছে এবং সরকারও খুব এগিয়ে এসে যে দ্রুত এই সমস্যাটা সমাধান করে দিবে তাও দেখা যাচ্ছে না। তারা এখন পর্যন্ত কোনো একটা স্পেশালাইজড ইকোনমিক জোনই বলি বা এক্সপোর্ট প্রসেসিং জোনই বলি, তারা কিন্তু নতুন কিছু করতে পারছে না। পুরনো গুলো আছে, ওইখানে হয়তো কিছু অ্যাড করা হচ্ছে, কিন্তু নতুন বড় রকমের কোন একটা প্রকল্প যেখানে কয়েক হাজার বিঘা জমি, একর জমি আমরা দিয়ে দিতে পারবো বিনিয়োগকারীদের, সেটা দেখা যাচ্ছে না। আর সেই সাথে আছে আমি বলবো যে ওই ব্যাংকিং খাতের একটা অব্যবস্থাপনা ছাড়া একটা জিনিস উল্লেখযোগ্য, এটা আমি একটু উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে অনেক বড় বড় কর্পোরেশন বাংলাদেশে, তারা অতি মাত্রায় বড়োইং করার ফলে তারা ঋণগ্রস্ত এবং ঋণ ভারে একটু কাবু। এবং সেটা আমরা বেক্সিমকোই বলি বা অন্যান্য আরো অনেক প্রতিষ্ঠান, বেক্সিমকো তো ওপেনলি ঋণ খেলাপি সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। ঋণ খেলাপি শুধু না, তারা ঋণের ভারটা বহন করতে তাদের পক্ষে কঠিন হচ্ছে। সেটাও একদিকে আছে, কারণ তারা ওভার এক্সপোজ, ওভার বরোইং করেছে এবং করেছে অনেক ক্ষেত্রেই যে আমরা যেখানে আমি 5টা প্রতিষ্ঠান চালাতাম, আমি 10টা প্রতিষ্ঠান খুলে বসেছি এখন। ফলে ওই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু লাভ হচ্ছে না, কিন্তু আমি তাদের ভার বহন করছি। আপনি ধরেন টেলিভিশনের কথাই ধরেন, টেলিভিশনে কিরকম ভাবে ইন্ডাস্ট্রি হয়েছে এবং বেশিরভাগ টেলিভিশন চ্যানেল লস মেকিং, তারা কিন্তু ওন বাই কি কর্পোরেশন। এই কর্পোরেশনকে কিন্তু এটা টানতে হচ্ছে, আগে তো ছিল না এই জিনিসটা। তারা আবার যেটা আরেকটা জিনিস যেটা হয়েছে যে বিভিন্ন কর্পোরেশন, বড় বড় হাউসগুলো, তারা অতিমাত্রায় জমি কিনে ফেলেছে নিজেদের জন্য। এই জমির দাম এখন বিক্রি করতে পারছে না, জমিকে ব্যবহারও করতে পারছে না এবং জমির দাম একটু নিম্নমুখী। ফলে যেটা হচ্ছে, তারা এক ধরনের ঋণ জালে আবদ্ধ হয়ে যাচ্ছে বা গেছে। তো সেটা থেকে বের হওয়াও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, যেটাকে বলা হয় ডেট কনসলিডেশন, ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে বের হয়ে আসতে সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য তারা খুব বেশি যে বড় করবে সেই সাহসও তাদের নাই এবং ব্যাংকগুলো কিন্তু তাদেরকে দিতে চাবে না এবং চাচ্ছে না। ফলে ব্যাংক একদিক দিয়ে হেজিটেন্ট, কারণ ভালো ভালো গ্রাহক ঋণ শোধ করতে পারছে না। চিটাগাংয়ের কথা তো আমরা জানি, ঢাকার কথা হয়তো আমরা আগামীতে শুনবো, যারা দিতে পারবে না। এবং না দিতে পারলে ব্যাংকগুলোর সমস্যা হচ্ছে, ওই কোম্পানিগুলোরও সমস্যা হচ্ছে, কারণ তারা তো লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে। তারা তো বেতন দিতে পারবে না কিছুদিন পরে। তাদের যে লোন নিয়ে তারা যে জমি কিনেছে, সেই জমি থেকে তো কোনো রিটার্ন আসছে না। যে ধরনের অনেক কিছু ইনভেস্টমেন্ট করেছে যেটা কোনো রিটার্ন নাই আপাতত। সেই ক্ষেত্রে তাদেরকে সিরিয়াসলি চিন্তা করতে হবে যে আমি নতুন করে বড় করলে কি করব, কিভাবে শোধ করব। কাজে বিনিয়োগ, এই সব বিভিন্ন কারণে বিনিয়োগটা আটকা পড়ে আছে। জাপানি প্রধানমন্ত্রী কিছুদিন আগে বাংলাদেশে ঘুরে গেলেন, তো তিনি বাংলাদেশে বিনিয়োগে জাপানি যারা বিনিয়োগকারী আছে তাদেরকে উৎসাহ দেওয়ার কথা বলেছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো একটা খুব এটা নিয়ে আরো আমরা একটু আলোচনা করবো। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা এই নিয়ে আরো আলোচনা করবো। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই, সাথেই থাকুন।